হ্যালো ভিউয়ার্স, অচিন্তধারা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সের 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক যুগের ভারত বা আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন, দেশীয় রাজ্যের ভারত ভক্তি, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো এবং আলোচনা শেষে যে উত্তর, সেই উত্তরটি তোমাদেরকে আমি প্রোভাইড করবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারের যে সাজেশন এবং বাকি যে তোমাদের আরো 3টি পেপার রয়েছে, মোট 4টি পেপার, এই 4টি পেপারের সাজেশন আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো চলো শুরু করা যাক। আজকের মূল প্রশ্ন হচ্ছে দেশীয় রাজ্যের ভারত ভুক্তি, মানে ভারতের যেসব রাজ্যগুলো ছিল সেগুলো ভারত ইউনিয়নে কিভাবে যোগদান করলো সেটি নিয়ে মূলত প্রশ্ন। এটা বিএ হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টার সিসি 13 এর প্রশ্ন। এটি 5 নম্বরের একটি টিকা। তা এই পেপারে আরো যেসব ইম্পর্টেন্ট টিকা আমি ইতিপূর্বে দিয়েছি, তোমরা পারলে সেগুলো দেখে নেবে। তা দেশীয় রাজ্যের ভারত ভক্তি, এটাই হচ্ছে আলোচনার মূল টপিক। তা দেখো, ভারত যখন স্বাধীনতা লাভ করে 1947-এর 15ই আগস্ট, তখন ভারতের সামনে সব থেকে বড় যে সমস্যা দেখা দিয়েছিল সেগুলি হলো দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তিকরণ, মানে ভারত ইউনিয়নে সেগুলোকে যোগদান করানো। কারণ এর আগে আমরা মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় দেখেছি যে ভারতের রাজ্যগুলো সম্পর্কে বলা হয়েছিল যে তারা ইচ্ছা করলে যে কোনো ডমিনিয়নে যোগদান করবে এবং তারা সার্বভৌম ক্ষমতা ভোগ করবে। এই জন্য কোন ভারতে যোগদান করবে না পাকিস্তানে যোগদান করবে, প্রতিটা রাজ্যের কিন্তু নিজের ইচ্ছার ব্যাপার ছিল। এছাড়া কিছু রাজ্যের জন্য যারা রাজা ছিলেন তারা কিন্তু কোনো ইউনিয়নে যোগদান করেনি, তারা অনড় হয়ে বসেছিলেন, তারা স্বাধীনভাবে তাদের রাজ্যটাকে পরিচালনা করতে চেয়েছিলেন। যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, এগুলোর কথা আমরা বলতে পারি। তা দেখো, ভারত যখন স্বাধীন হয় তখন ভারতে রাজ্যের সংখ্যা ছিল 601টি এবং এই 601টি যে রাজ্য, তাদের আয়তন ছিল মূল ভারতের যে অংশ তার প্রায় 48% ছিল এই দেশীয় রাজ্য। এবং দেশীয় রাজ্যে প্রায় 9 কোটি জনগণ কিন্তু এখানে বসবাস করত। তাই এটা কিন্তু কোনো ছোটখাটো সমস্যা ছিল না, রীতিমতো একটি বড় ধরনের সমস্যা ছিল। তৎকালীন ভারত সরকার তাই এই দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তিকরণের ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কিন্তু এক্ষেত্রে ঘোষণা করেছিলেন যে কোনো ধরনের যে সীমিত দায়িত্বপ্রাপ্ত সরকার, মানে ছোট ছোট যে স্বাধীন রাজ্যগুলো, তাদের কিন্তু অস্তিত্ব মেনে নেওয়া হবে না। তিনি খুব জোরের সাথে কিন্তু এই কথা বলেছিলেন। তো এই বিষয়টা নিয়ে প্রথমে একটা ভূমিকাতে তোমাদেরকে লিখতে হবে। এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটি হচ্ছে, দেখো যে এই দেশীয় রাজ্যের ভারত ভুক্তির ক্ষেত্রে এই যে 601টি রাজ্য, এই 601টি রাজ্যকে ভারতের সংবিধানে এগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। 4টি শ্রেণীতে ভাগ করে এগুলোকে ভারতের ইউনিয়নে এদেরকে অন্তর্ভুক্ত করানো হয়। যে শ্রেণীগুলো কি আমরা একবার দেখে নিই। ক শ্রেণী। তা ক শ্রেণীতে মানে ভারতের যেসব গভর্নর শাসিত যেসব রাজ্যগুলো রয়েছে, প্রায় 216টি রাজ্য, 216টি রাজ্যকে একত্রিত করে এগুলোকে ভাগ করে মোট 9টি রাজ্য তৈরি করা হয়। 216টি রাজ্য একে অপরের সাথে জুড়ে জুড়ে বড় বড় রাজ্য 9টি রাজ্য তৈরি করা হয়, যেমন বোম্বাই, মধ্যপ্রদেশ, অসম, মাদ্রাজ, উড়িষ্যা, পাঞ্জাব, যুক্তপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এরকম বড় বড় রাজ্য কিন্তু তৈরি করা হয়। এবং একটা রাজ্যের সাথে তার পার্শ্ববর্তী যে ছোট ছোট রাজ্য সেগুলোকে জুড়ে দেওয়া হয়। যেমন অসমের খাসি পার্বত্য অঞ্চলে যেসব রাজ্যগুলো রয়েছে সেগুলো সাথে কিন্তু আসামের সাথে সেগুলো জুড়ে দেওয়া হয়। এছাড়া উত্তরপ্রদেশের সাথে গাড়োয়াল, রামপুর, বেনারস, এগুলো জুড়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের সাথে যেমন কোচবিহার জুড়ে দেওয়া হয়। তো এইভাবে প্রথম 9টি বড় রাজ্য তৈরি করা হয়। 216টি রাজ্যকে ভেঙে এই 9টি রাজ্য বানানো হয়। এগুলোকে বলা হচ্ছে ক শ্রেণীভুক্ত। এরপরে দেখো খ শ্রেণী আছে। খ শ্রেণী বলতে যে পূর্বতন যে দেশীয় রাজ্য ছিল, যেমন 278টি, সেই 278টি দেশীয় রাজ্যের মধ্যে 3টি রাজ্য কিন্তু বড় আছে। এক হচ্ছে মহীশূর, 2 জম্মু কাশ্মীর এবং 3 হায়দ্রাবাদ। তাহলে এই 3টি রাজ্য বাদ দিলে থাকছে 275টি রাজ্য। এই 275টি রাজ্যকে টোটাল 5টি রাজ্যে এদেরকে ভাগ করা হয়। এবং এক্ষেত্রে যেসব প্রদেশগুলো ছিল দেখে নাও, রাজস্থান, মধ্য ভারত, সৌরাষ্ট্র, ত্রিবাঙ্কুর, কোচিন এবং পেপসু। পশ্চিম পাঞ্জাবের, পূর্ব পাঞ্জাবের বিভিন্ন রাজ্যগুলো যেমন পাতিয়ালা, এরকম বিভিন্ন রাজ্যগুলোকে আমরা একসাথে বলি পেপসু। তো এইভাবে 5টি বড় রাজ্য তৈরি করা হয়। আর আগে থেকেই 3টি বড় রাজ্য ছিল, মহীশূর, জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ। তাহলে মোট এখানে রাজ্য হলো 8টি। তো এই 8টি রাজ্যকে বলা হচ্ছে খ শ্রেণীভুক্ত।
এরপরে যেটি হয় সেটা হচ্ছে গ শ্রেণী। গ শ্রেণীর রাজ্যগুলো অ্যাকচুয়ালি ছিল কেন্দ্র শাসিত অঞ্চল। ভারতের ছোট ছোট যেসব 61টি যে রাজ্য ছিল, ছোট ছোট রাজ্য, সেগুলোকে একত্রিত করে মোট এখানে 10টি কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করা হয়। এবং সেই রাজ্যগুলো কি আছে? আজমির, ভূপাল, বিলাসপুর, কুর্গ, কচ্ছ, দিল্লি, বিন্ধ্য প্রদেশ, ত্রিপুরা, হিমাচল এবং মণিপুর। এই 10টি রাজ্য কিন্তু কেন্দ্র শাসিত অঞ্চল। এছাড়া ছিল ঘ শ্রেণী, ক খ গ ঘ, মোট 4টি শ্রেণী। তা ঘ শ্রেণীতে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তা এরপরে যেটা আমরা দেখবো, যেটা একটা উপসংহারটা আনতে হবে, কারণ কিভাবে এর অন্তর্ভুক্ত হলো ভারতীয় সংবিধানের 4টি শ্রেণীতে ভাগ করে, সেটা তো আলোচনা হলো। এবার শেষে আমরা এটাই বলবো যে তৎকালীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি খুব ক্ষিপ্রতার সাথে বলিষ্ঠ হাতে তিনি কিন্তু ভারতের এই দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করেছিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এবং এই তিনি তার যে সচিব, সেই সচিব ছিলেন ভিপি মেনন, সেই মেননকে বলেছিলেন যে আমরা যদি ক্ষিপ্রতার সাথে এই রাজ্যগুলোকে ভারত ইউনিয়নে যোগদান না করাই, তাহলে খুব কষ্ট করে যে অর্জন করা হয়েছে যে স্বাধীনতা, সে কিন্তু এই দেশীয় রাজ্যের জানলা দিয়ে পালিয়ে যাবে এই স্বাধীনতা। তাই তিনি এক প্রকার, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই সুবাদে কূটনৈতিক চাপ সৃষ্টি করে এবং কিছু কিছু ক্ষেত্রে বল প্রয়োগ করেও কিন্তু এই রাজ্যগুলোকে ভারত ইউনিয়নে যোগদান করিয়েছিলেন। তবে এক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল কাশ্মীর, হায়দ্রাবাদ এবং জুনাগড়কে নিয়ে। দাবার ভাষায় একে বলা হয় যে কাশ্মীরকে রানী বলা হয়, হায়দ্রাবাদকে রাজা এবং জুনাগড়কে বোড়ে। অবশ্য অমরেশ ত্রিপাঠী বলছেন যে আমাদের রাজা এবং বোড়ে পেলেই আমাদের চলবে। তা যাই হোক, এগুলো একটা সময় এই 3টি রাজ্যই ভারত ইউনিয়নে যোগদান করে, সেটা সর্দার বল্লভভাই প্যাটেলের একটা মহান কৃতিত্ব। হ্যাঁ, এই জন্য ডক্টর সুমিত সরকার বলেছেন যে ভারতের দ্রুত ঐক্য সাধন, খুব দ্রুততার সাথে কিন্তু এটা করা হয়েছিল, খুব যে লেন্দি প্রসেস তা নয়, খুব দ্রুততার সাথে ভারতের যে এই ঐক্য সাধন, এটাই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের এক মহান কৃতিত্ব। তা যাই হোক, এইভাবে ভারতীয় ইউনিয়নের ভিতরে ভারতের রাজ্যগুলো, মানে 601টি রাজ্যকে ভেঙে ভেঙে অনেকগুলো বড় রাজ্য তৈরি করা হয় এবং এগুলোকে 4টি শ্রেণীতে বিভক্ত করে ভারতীয় সংবিধানে সেগুলোকে উল্লেখ করে ভারত ইউনিয়নে ভারতভুক্ত করা হয় দেশীয় রাজ্যগুলোকে। তার পর্যায়টা কি সেটা দেখাতে হবে এবং শেষে তার একটা উপসংহার দিতে হবে, আর প্রথমে তার ভূমিকা দিতে হবে। তো এই নোটসটা 250 ওয়ার্ডে কিভাবে লিখবে, সেই নোটসটা লিখে আমি তোমাদের জন্য রেডি করেছি। সেই নোটসটা নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13, প্রশ্নমান 5, দেশীয় রাজ্যের ভারতভুক্তিকরণ। উত্তরটি তোমরা লিখবে। ভারত স্বাধীনতা লাভের পর সর্বপ্রথম যে সমস্যার মুখোমুখি হয়েছিল তা হলো দেশীয় রাজ্যের ভারতভুক্তি ও ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন সমস্যা। স্বাধীনতার আগে পর্যন্ত দেশীয় রাজ্যের মোট সংখ্যা ছিল 601টি। সেগুলির মোট আয়তন ছিল সমগ্র ভারতের 48%। দেশীয় রাজ্যগুলির লোক সংখ্যা ছিল প্রায় 9 কোটি। ফলে এটি কোনো ছোটোখাটো সমস্যা ছিল না। এই সমস্যার সমাধানের লক্ষ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তি ও পুনর্গঠনের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়। এই সমস্যা প্রসঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল নেহেরুকে জানান, আমি গভীরভাবে উপলব্ধি করি, তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার সময় এসেছে যে কোনো রকম অগ্রহণযোগ্য সংযোজনের স্বীকৃতি ও সীমিত দায়িত্বপ্রাপ্ত গভীরভাবে উপলব্ধি করি যে তাদের সবাইকে জানিয়ে দেওয়ার সময় এসেছে যে কোনো রকম অগ্রহণযোগ্য সংযোজনের স্বীকৃতি ও সীমিত দায়িত্বপ্রাপ্ত সরকারকে মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। পরের প্যারায় দেখো কি বলা হয়েছে, ভারতীয় সংবিধানের দেশীয় রাজ্যগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়, ক খ গ এবং ঘ। দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে যেসব পদ্ধতি অবলম্বন করা হয় তা হলো প্রথমে ক শ্রেণী। ব্রিটিশ ভারতের গভর্নর শাসিত 9টি রাজ্য অসম, বিহার, বোম্বাই, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, উড়িষ্যা, পাঞ্জাব, যুক্তপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ভৌগোলিক দিক থেকে এইসব প্রদেশে সন্নিহিত 216টি দেশীয় রাজ্যকে এদের সঙ্গে যুক্ত করা হয়। উদাহরণ হিসাবে অসমের সঙ্গে খাসি পার্বত্য অঞ্চলের রাজ্যগুলি, উত্তরপ্রদেশের সঙ্গে গাড়োয়াল, রামপুর, বেনারস, পশ্চিমবঙ্গের সঙ্গে কোচবিহার প্রভৃতি রাজ্যের সংযুক্তির কথা বলা যায়। খ শ্রেণী দেখো, 278টি পূর্বতন দেশীয় রাজ্য নিয়ে গড়া 8টি প্রদেশকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে মহীশূর, জম্মু কাশ্মীর ও হায়দ্রাবাদ হলো 3টি বড় রাজ্য, আর বাকি 275টি ছোট ছোট দেশীয় রাজ্যকে 5টি প্রদেশের অন্তর্ভুক্ত করা হয়। প্রদেশগুলি হলো রাজস্থান, মধ্য ভারত, সৌরাষ্ট্র, ত্রিবাঙ্কুর, কোচিন এবং পেপসু। পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাবের দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে সংক্ষিপ্তভাবে বলা হয় পেপসু। গ শ্রেণী, এই শ্রেণীর রাজ্যগুলি কেন্দ্রশাসিত অঞ্চল, চিফ কমিশনার শাসিত প্রদেশ এবং 61টি ছোট ছোট দেশীয় রাজ্য নিয়ে তৈরি হয় 10টি কেন্দ্রশাসিত অঞ্চল। এগুলি হলো আজমির, ভূপাল, বিলাসপুর, কুর্গ, কচ্ছ, দিল্লি, বিন্দু প্রদেশ, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, মণিপুর প্রভৃতি রাজ্য।
এবার দেখো ঘ শ্রেণী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। শেষ প্যারা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের অনমনীয় মনোভাবের জন্যই দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ভারতীয় ইউনিয়নে যোগদান করতে বাধ্য হয়। তিনি দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সমস্যা সৃষ্টিকারী 3টি রাজ্যের নামকরণ করেছিলেন এভাবে: দাবার ভাষায় হায়দ্রাবাদকে রাজা, জুনাগড় বোড়ে এবং কাশ্মীরকে রানী। এ প্রসঙ্গে অমলেশ ত্রিপাঠী বলেছেন তার রাজা আর বোড়ে পেলেই চলবে। সর্দার প্যাটেল দেশীয় রাজ্যগুলির উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে প্রয়োজনে সামরিক বল প্রয়োগের ভয় দেখিয়ে বেশিরভাগ দেশীয় রাজ্যকে ভারত ইউনিয়নে যোগ দিতে বাধ্য করেন। সর্দার প্যাটেল তার সচিব ভিপি মেননকে বলেন, আমরা ক্ষিপ্রতার সঙ্গে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে না পারি তাহলে কষ্টার্জিত স্বাধীনতা দেশীয় রাজ্যগুলির দরজা দিয়ে অদৃশ্য হয়ে যেতে পারে। ঐতিহাসিক সুমিত সরকারের মতে ভারতের দ্রুত ঐক্য সাধন সর্দার প্যাটেলের মহান কৃতিত্ব। রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ও নিরাপত্তার প্রয়োজনে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি অত্যন্ত জরুরি ছিল। দেশীয় রাজ্যগুলির ভারত সংযোজনের কাজ সম্পূর্ণ হওয়ার পর বিভিন্ন রাজ্যের পুনর্গঠন করা হলে ভারত এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ও ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন ভারতীয় যুক্তরাষ্ট্রের কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে পেরেছিল। তো এই ছিল দেশীয় রাজ্যের ভারতভুক্তির যে প্রশ্নের উত্তর এটি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সাজেশনে প্রথমেই আছে, তোমরা এটি কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকির অন্যান্য ইম্পর্টেন্ট টিকা আমি আগামীতে নিয়ে আসবো আমার চ্যানেলে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে।